হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আই হোপ যে আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন বাজে সকাল 8টা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। আর দেখো, আজকেও আমি মাছের ঝোল বানাচ্ছি। আর আজ আর পটল দিইনি, আজকে একটু বেশ পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করলাম শুধু আলু দিয়ে। আর রান্না বান্না কমপ্লিট, খুব একটা বেশি কিছু রান্না করিনি। আজকে একটা ঝোল আর একটা ভাজা। আর এখন মাছের ঝোলটা হয়ে গেল, শুধু ভাতটা বসালেই আমার রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়ে যাবে। আর এই যে দেখো, এখন শাক ভাজা করেছি আর ব্যাস ঝোলটা, আর কোনো কিছুই করিনি। তারপর বাসন টাসনগুলো তো মোটামুটি অর্ধেকটা ধোয়া হয়ে গেছিলো রাঁধতে রাঁধতে, আর অর্ধেকটা বাকি ছিল শেষে, যেগুলো আর কি কড়াই, গ্যাসের ওভেন টোভেনগুলো, তো সেগুলোই এখন ধুয়ে নিলাম। আর আজকে জানো তো, অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছিলো। আর তারপরেই ঘটে গেল এমন একটা জিনিস, যে সব কাজই বৃথা হয়ে গেল সারা দিনটা। সেটা তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। আর এই যে সমস্ত বাসন যেগুলো বাকি ছিল, সেগুলোকে আমি এখন জল ঝরাতে দিয়ে দিলাম। আর তারপর রান্নাঘরটা পরিষ্কার করে, গ্যাস ট্যাস পরিষ্কার করে একবারে ভাতটাও বসিয়ে দেবো ভাবছি। কটা দিন গ্রীষ্মের ছুটি থাকার জন্য সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসটা প্রায় চলেই গেছিলো। তো আবার এই তোমাদের স্কুল খোলাতে বেশ সকাল সকাল ঘুম থেকে ওঠা হচ্ছে। আর সকালে ঘুম থেকে উঠে পড়লে সকাল 8টার মধ্যে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। এত ভালো লাগে সকাল সকাল রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে, তখন হাতে বেশ অনেকটা সময় পাওয়া যায়। আর যেহেতু সকালটা বিজি ছিলাম না কটা দিন, সেই কারণে ঘুম থেকে উঠতে 6টা সাড়ে 6টা বেজে যাচ্ছিলো। না হলে কিন্তু আমি 5টা সাড়ে 5টার মধ্যেই উঠে থাকি। আর এদিকে দেখো, রান্নাঘরে আমি গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের তো আগেও বলেছি যে আমি যখন ভাত বসাই, যদি রান্নাবান্না আমার আগে হয়ে যায়, ভাতটা পরে বসায়, তাহলে কিন্তু আমি সমস্ত গ্যাস পরিষ্কার করে তবে আমি ভাত বসাই। না হলে কিন্তু আমার কেমন জানি ভালো লাগে না, মনে হয় গ্যাসটা সম্পূর্ণ পরিষ্কার থাকার পরে ভাতটা বসানোই ভালো। তাই গ্যাসের ওভেনগুলো আবারও একবার ভালো করে মুছে নিলাম, দিয়ে এবার ভাতটা বসিয়ে নেব। আর এই যে তরকারিটা এখানে রেখে দিলাম, তো আবার যখন দুপুরে আমরা খাওয়া দাওয়া করব তখন আবার গরম করে নেব। আর চালটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর চালটা এখন ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো, চালটা আমি বেশ ভালো করে ধুচ্ছি, তখনও কিন্তু আমি জানি না যে এই চালটা নিয়েই কিছু একটা সমস্যাও হতে পারে। তো তারপর আমার সাথে যা ঘটলো সারা দিনটা তোমাদের বলে বোঝানো যাবে না। আমি যখন চালটা ধুচ্ছিলাম তখনও ভাবিনি যে এই সমস্ত চালের ভাত আমাকে ফেলে দিতে হবে। তো সত্যি ভাত যদি ফেলতে হয়, সত্যি খুব মায়া লাগে। আর এই যে এতগুলো চালের ভাত যদি একবারে ফেলে দিতে হয়, তাহলে কীরকম লাগে বলো তো? তো যাই হোক, এই চালগুলো আমি ধুয়ে নেওয়ার পরে এখন হাঁড়িতে দিয়ে দিলাম। আর আমি চালটা বরাবরই আমার অভ্যাস যে একটুখানি ভিজিয়ে রাখা। তো চালটা ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে মানে নোংরাটা বেশ ভালোভাবে উঠে আসে, চালের যে পাউডারগুলো থাকে। তো তারপরে এই যে দেখো, আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আর ওদিকে আমি মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। তো ওদিকে জামা কাপড়গুলোও কাচা হচ্ছে। আর যা পরিমাণ গরম, কি বলবো, একটু শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে, তাই না? তাই আজকে ভাবলাম একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নিই। তো বেশ কদিন ধরেই বানাচ্ছি, কিন্তু তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি। তো তাড়াহুড়ো করে বানিয়ে রেখেছিলাম। তো আজকে একটু সময় পেয়েছি, তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি এই গরমে ডিটক্স ওয়াটারটা কীভাবে বানাই। তো এই যে দেখো, সবসময় ডিটক্স ওয়াটার একটা কাচের পাত্রের মধ্যে বানাতে হবে। তোমার কাচের বোতলই হোক বা কাচের জগ। তো আমার এখানে কাচের বোতল ছিল না, সেই কারণে আমি কাচের জগটাই নিয়ে নিয়েছি। আর ফ্রেশ জল দেওয়ার পরে এদিকে কয়েক টুকরো লেবু আর কয়েক টুকরো শসা দিয়ে দিলাম। আর চিয়া সিডটা আমি ভেজানো চিয়া সিডই দিলাম, তোমরা এমনি যেগুলো শুকনো চিয়া সিড দিতেই পারো। তো আমার চিয়া সিডটা অলরেডি আগে থেকে ভেজানো ছিল। সকালে যেহেতু তোমাদের দাদাভাই চিয়া সিড খায়, তো সেই চিয়া সিডটাই আমি এখানে দিয়ে দিলাম, আলাদা করে আমাকে আর দিতে লাগলো না। তো তারপর এই জলটা আমি ফ্রিজের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দেবো। তো ফ্রিজে এত জিনিসপত্রই ভর্তি হয়ে গেছে, রাখার জায়গা পাচ্ছিলাম না। তো তারপর এখানটা আমি রেখে দিলাম। ফ্রিজটাও আমাকে একদিন সব গুছিয়ে রাখতে হবে। তো তারপরে মেশিনের কাচাও কমপ্লিট, আর আমি এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। তো ভাবলাম যে চান টান করতে যাব, তার আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে যাই। দিয়ে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। আর দেখো
কি পরিমাণ রোদ উঠে গেছে। এখন কিন্তু এমন কিছু টাইমও হয়নি, ওই ধরো 9টা সাড়ে 9টা মতো বাজে। তো তারপর আমার জামা কাপড়গুলো মেলা হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম চান করতে যাব, আর সেই সময়তেই মনে হলো যে দোকান থেকে চালের বস্তা আনা হয়েছিল, তো বস্তাটা আমি খুলেছিলাম, চালগুলো ঢেলে রাখা হচ্ছিল না, জায়গাটা আমার ফাঁকা ছিল না। তো জায়গাটা ফাঁকা করাতে ভাবলাম চানটা করতে যাওয়ার আগে চালগুলো আগে ব্যবস্থা করে ভরে রেখে যাই। আর চাল ঢালতে গিয়ে চাল তুলতে তুলতে আমি দেখি কয়েকটা চাল কালো বেরোয়। তো তারপর আমি চালগুলো বস্তা সমেত ঢেলে দিই। আর এই দেখো কি অবস্থা, আমার কটা জায়গাতে চাল ঢালার পরে এই চালটুকু বস্তার শেষে ছিল। আর এই চালের বস্তা থেকে বেরোলো এরকম একটা অংশ, আর যেটা কিনা দেখে আমি রীতিমতো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এত পচা দুর্গন্ধ এটা থেকে বেরোচ্ছিল, তোমাদের বলে বোঝানোর মতো নয় যে সেই পরিস্থিতিটা আমাদের কি হয়েছিল। আর মাছি পর্যন্ত ধরছিল। তো তোমাদের এটাই বলবো যে যে কোনো জিনিস তোমরা একটু সাবধানে ব্যবহার করবে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এটা পরিষ্কার করতে গিয়ে পুরো একদম বমি করে ফেলার উপায়। তারপর যাক চালগুলো যে দাদার দোকান থেকে নেওয়া হয়েছিল সেই দোকানে এক্সচেঞ্জ করে আনা হয়েছে। কিন্তু আমি তোমাদের একটা কথাই বলবো বন্ধুরা, যারা খোলা চালও কেনো তারা খুব সাবধান, চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তবেই রান্না করবে। আর তারপরে এই যে দেখো 1 হাঁড়ি ভাত আমাকে এখন ফেলে দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তবে হ্যাঁ, ভাতগুলো আমি ফেলে দিইনি, কুকুরে খেয়ে নিয়েছে ভাতগুলো। তো একজনকে দিয়ে দিয়েছিলাম। তো সমস্ত হাঁড়ির ভাত আমি দিয়ে আবারও হাঁড়ি পরিষ্কার করে তারপর তোমাদের দাদাভাই নতুন করে চাল নিয়ে আসার পর অনেকটা লেটে আবার ভাত বসাই। তো এক ভাবলাম আর এক হলো, ভাবলাম সকাল সকাল রান্না হয়ে গেল, তো চলো কাজগুলো সেরে নিই। কিন্তু সেটা আর হলো না। আর রীতিমতো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, আমার এখনও পর্যন্ত খেতে গিয়ে বমি চলে আসছে। তো ওটা আমাদের আইডিয়া যে যখন মিলেতে চাল প্যাকিং হয়েছে তখন কোনো রকম কোনো ছোট ইঁদুর জাতীয় কিছু ওর মধ্যে চলে গেছিলো, যেটা পচে ওরকম একটা আকার নিয়েছে। তো ওইটা দেখার পর থেকে ওটার গন্ধ কি বলবো, আমরা সহ্য করতে পারছিলাম না। ওটার দেখার পর থেকে যে কি অবস্থা আমাদের হয়েছিল সেটা তো এই যে তোমাদের সাথে কথাটা শেয়ার করছি আমার এখনই ভেবে গা ঘুলিয়ে যাচ্ছে। তো এরকমটাও যে হতে পারে সেটা কোনো দিনও ভাবতেই পারিনি। আর এতদিন ধরে বস্তার চাল খাচ্ছি, কখনো এরকমটা হয়নি, এমনটাও হতে পারে সেটা জানার ছিল না। তো যাই হোক, তারপর ভাত টাত বসিয়ে এখানে আমি চান টান করে চলে এসেছি ফ্রেশ হওয়ার জন্য। আর এই যে আমি এখন রেডি হয়ে নিচ্ছি। তো ছাড়ো ওসব কথা, আমার অনেক বন্ধু কদিন ধরে আমাকে অনেক কমেন্ট করছে, তো সেগুলোরই আমি একটু উত্তর দিয়ে দিচ্ছি তোমাদের। সেটা হলো মাই স্টাইল থেকে বলেছে একজন যে খুব ভালো লাগলো, তো থ্যাংক ইউ বনু। তারপর কালু ঘোষ বলে একজন লিখেছে, দিদি তোমার হোম ট্যুর দাও আর পূজা রুম দেখাও। তো সেই দাদার রিকোয়েস্টে আমি দিয়েছিলাম, পূজা রুম দেখিয়ে দিয়েছিলাম। আর হোম ট্যুর এই মুহূর্তে আমার সম্ভব নয়, আমি সময় পেলে ঠিক তোমাদের সাথে শেয়ার করব। সোমা হালদার বলেছে তোমার পাশে রইলাম, তুমি আমার পাশে থেকো। তো থ্যাংক ইউ বনু, পাশে থেকো, আমিও অবশ্যই পাশে থাকবো। প্রিয়ব্রত মজুমদার বলেছে দিদি হোম ট্যুরের ভিডিও দাও। তো আমি আগেও বললাম আমি চেষ্টা করব হোম ট্যুরের ভিডিও আনার, এই মুহূর্তে সম্ভব না। আর সোমা এভরিথিং ব্লগ বলেছে দারুণ বৌদি ভাই, তো থ্যাংক ইউ ননদিনী। তো তারপর রবি কুণ্ডু বলেছে দারুণ, থ্যাংক ইউ। জিনি বলেছে খুব সুন্দর, তো থ্যাংক ইউ বনু। আর কালু ঘোষ বলেছে তোমার বাড়ি কোথায় আর রায় কোন স্কুলে পড়ে? আমার বাড়ি মন্তেশ্বর আর রায় পড়ে আনন্দমার স্কুলে। তো জয়িতা ঘোষ বলেছে খুব সুন্দর ভিডিও, তো থ্যাংক ইউ দিদি। আর নাজিয়া পারবিন বলেছে ওয়ার্ড্রপটা আপু খুব সুন্দর হয়েছে, কত খরচ হয়েছে? তো থ্যাংক ইউ। আর ওয়ার্ড্রপটা আমার বানাতে 35,000 টাকা মতো খরচ হয়েছে, আর ওটা আগে থেকে গ্রানাইট দিয়ে করা ছিল। তো প্রিয়াস দাস বলেছে খুব খুব ভালো লাগলো দিদি, আমি পারি না, ছেলের শর্ট ভিডিও দিই, পাশে থেকো। তো থ্যাংক ইউ বনু, খুব ভালো লাগলো। আর কালু ঘোষ বলেছে আমার বাড়িও নবদ্বীপে, এখন কোথায় থাকো? আমি এখন মন্তেশ্বরে থাকি, আর বিশালের পাশেই আমাদের বাড়ি। ও, আর সুকন্যা ডান্স গ্রুপ বলেছে নাইটিগুলো দেখে লোভ লাগছে। তো নাইটিগুলো যেহেতু সবগুলোই পিঙ্ক পিঙ্কের ছোঁয়া রয়েছে, তাই লোভ লাগার মতো নিবন।
তোমাদের এই কমেন্টগুলো যখন আমি পাই খুব ভালো লাগে জানো তো। আর আমার এই ছোট্ট পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্যই। আর বাংলাদেশ থেকে আমার অনেক বন্ধু রয়েছে যারা আমাকে রীতিমতো কমেন্ট করে আপু আপু বলে, আমার শুনতে এত ভালো লাগে, আমি খুব খুশি হই। তো আমার সকল বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না, তোমরা আমার পাশে থেকো আর আমার এই ছোট্ট পরিবারটা একটু একটু করে বড় হোক। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে বন্ধুরা। আবারও আসবো নতুন একটা ভিডিও, ততক্ষণে তোমরা ভালো